আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন আজ। বিশ্ব মানচিত্রে স্বাধীন মুক্ত বাংলাদেশের ঠাঁই পাবার দিন আজ। ১৯৭১ সালের ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে আজকের এই দিনে চূড়ান্ত বিজয় এসেছিল। লাখো শহীদের আত্মদানের বিনিময়ে আমরা পেয়েছি মুক্তির স্বাদ, আমরা পেয়েছি লাল সবুজ পতাকা, আমরা পেয়েছি একটি মানচিত্র। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজ বিজয়ের দিন, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আমার মুখোমুখি হয়েছেন একজন সম্মানিত অতিথি। চলুন এই পরিচিত হই। আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি আপনাকে এবং মহান বিজয়ের শুভেচ্ছা। বলছিলাম যে নিঃসন্দেহে আমাদের বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন আজকের এই দিনটি। আমরা যদি ৫৫ বছরের এই সময়ের কথা যদি বলি, উপলব্ধির জায়গাটা যদি জানতে চাই শুরুতেই। না, ধন্যবাদ আপনাকে। আপনি যা বললেন এবং যেভাবে শুরু করলেন, বিশ্বের বুকে আজকে আমাদের প্রতিষ্ঠিত হবার বা নিজেদের পরিচয়টাকে সম্পূর্ণভাবে উপস্থাপিত করবার হচ্ছে গিয়ে দিনটি হচ্ছে আজকের দিনে ১৯৭১ সালের আমরা যে মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, যদিও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হতে আরও সময় লেগেছে, কিন্তু যেই মুক্তিযুদ্ধ আমরা শুরু করেছিলাম লাখো শহীদের রক্তের বিনিময়ে, আমরা যেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে সংগ্রামের আমরা লিপ্ত হয়েছিলাম, তার আজকের দিনটাতে তাদের আত্মসমর্পণের মাধ্যমে আমরা একটা খুব সাকসেসফুল এন্ডিংয়ে আমরা এসেছি। এবং যেটা বললেন যে এইটা আমাদের নিজেদের প্রতিষ্ঠা করবার দিন, আমাদের নিজেদের পরিচয়টাকে বিশ্বের বুকে এস্টাবলিশ করার দিন, আমাদের আইডেন্টিটিটা ক্রিয়েট করবার দিন, আমাদের নিজেদেরকে নিয়ে গর্ব দিন, এবং একই সাথে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে সম্মানের সাথে স্মরণ করবার দিন, এবং একই সাথে হচ্ছে যেটা বললাম যে আমাদেরকে নতুন করে একভাবে প্রতিজ্ঞা করবারও দিন যে আমরা এই এত রক্তের বিনিময়ে যে দেশটা আমরা পেয়েছি সেটাকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট অনেক আগেই শুরু হয়েছিল। আমরা যেমনটি জানি, ব্রিটিশ উপনিবেশিক শাসন অবসানের পর দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে গঠিত পাকিস্তান রাষ্ট্রে শুরু থেকেই ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি, এবং পূর্ব পাকিস্তানকে কিন্তু তখন থেকেই শোষণ বঞ্চনায় রেখেছে পশ্চিম পাকিস্তানিরা। সেই জায়গা থেকে আমরা ৫৫ বছর পরে এসে কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কি শোষণ বঞ্চনার অবসান ঘটাতে পেরেছি? বৈষম্য দূর করতে পেরেছি? দেখুন, আমার মনে হয় যে পুরো ব্যাপারটাকে আমাদের একটু ভিন্নভাবে দেখতে হবে। যে আমরা অফকোর্স এইটা অনস্বীকার্য যে আমরা ঠিক যে জায়গাটায় ছিলাম বা যে এক্সপেকটেশন আমাদের ছিল ৭১ সালে, সেটার সম্পূর্ণটা আমরা অবশ্যই হচ্ছে কি আমরা অর্জন করতে পারিনি। আমরা আমাদের যেই মূল আকাঙ্ক্ষা বা যে আশার জায়গাটা ছিল, যেটা আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেই জায়গা থেকে চিন্তা করে আমরা যে রাষ্ট্র, যে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো আমরা বিনির্মাণ করতে চেয়েছিলাম, যে শোষণহীন সমাজ আমরা হচ্ছে গিয়ে তৈরি করতে চেয়েছিলাম, সেটার অনেক কিছুই আমরা অর্জন করতে পারিনি। কিন্তু এটার মানে কিন্তু এই না যে ৭১ সালে আমাদের যে অর্জন সেইটা কোনো অর্থে সেটাকে আমরা হ্যাঁ, সেটা ম্লান হবার মতো নয়। কারণ আপনি একটা রাষ্ট্র পাবার, আপনার একটা ভূখণ্ড পাবার, আপনি একটা স্বাধীন জাতি গোষ্ঠী হিসেবে বিশ্বের বুকে নিজেকে চিহ্নিত করবার এবং প্রতিষ্ঠিত করবার যে সুযোগ, মাথায় রাখতে হবে এই সুযোগ সবার আসে না। এবং এত আত্মত্যাগ এবং তার মাধ্যমে যে অর্জন, সেটা সবাই অর্জন করতে পারেন না। অফকোর্স আমরা এটা আমাদের যে গোল ছিল, যেটা আমরা অর্জন করতে চেয়েছিলাম, সম্পূর্ণ আমরা করতে পারিনি। পৃথিবীর অনেক দেশই পারে না। সেটার জন্য এটা একটা কন্টিনিউয়াস স্ট্রাগলের যাত্রা। আমরা কখনো এক পা পিছাই, দুই পা আবারও এক পা আগাই, কখনো আরেকটু পিছাই, আবারও হচ্ছে গিয়ে সামনের দিকে আগাই, এভাবেই আমরা যাচ্ছি। সো অফকোর্স আমরা সেটাকে অ্যাচিভ করতে পারিনি, কারণ অ্যাচিভ করাটাই তো হচ্ছে আমাদের লক্ষ্য। সেই চেষ্টাটাই আমরা কি অন্তর্নিহিত রয়েছে ৭১-এ। বাঙালি যে লড়াকু জাতি, আমরা দেখেছি বিভিন্ন সময়ে স্বাধীনতা উত্তর ৫ দশকে আমরা কিন্তু বিভিন্ন লড়াই সংগ্রামের ভেতর দিয়ে গিয়েছি, কিন্তু মূল শক্তিকে আমরা ৭১ থেকে আমরা যেটা হয় যে প্রত্যেকটা গণ অভ্যুত্থানই আমাদেরকে একটা নতুনভাবে চিন্তা ভাবনা করবার সুযোগ দেয়। কিন্তু যেটা বললাম যে আমাদের আত্মপরিচয়ের, আমাদের রাষ্ট্রের পরিচয়ের, সেটার সূত্র তো একদম নিহিত আছে হচ্ছে ৭১-এ। সো আপনার কথা সম্পূর্ণ সত্যি যায় এক অর্থে, যে সেখান থেকে আমাদের যাত্রাটা শুরু। সেটার যেই
অ্যাসপিরেশন, আমরা তো সেই অ্যাসপিরেশনের কথাই আমরা বলছি। আমরা যখন আজকেও এসে আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলছি, দেখুন আমরা কিন্তু সেই মুজিবনগরে যে স্বাধীনতার ঘোষণাপত্র সেখানেই ফেরত যাচ্ছি, সেখানে যে 3টা গোল সেটাকে সামনে রেখে আমরা সামনে এগোনোর চেষ্টা করছি। একটা নতুন অপরচুনিটি বা সুযোগ যেটা আমরা পেয়েছি সেটাকে হচ্ছে কি আমরা কাজে লাগানোর চেষ্টা করছি, কিন্তু আবারও কিন্তু আমরা অ্যাসপিরেশনটা নিচ্ছি সে আমাদের মুক্তিযুদ্ধ থেকে, আমাদের যে মহান মুক্তিযুদ্ধ সেই জায়গাটা থেকে। সো সেইটা সবসময়ই আমাদের সকল গণ আন্দোলনই বলি, গণ অভ্যুত্থান বলি, সে যাই বলি না কেন আমি, সেটাকে হচ্ছে গিয়ে এইটা একটা বড় ধরনের অনুপ্রেরণা দিয়ে যাবে, ইনফ্লুয়েন্স করে দিয়ে যাবে। কারণ যেটা বললাম যে এটা তো আমার আত্মপরিচয়ের সাথে খুব সুস্পষ্টভাবে জড়িত, এটাকে তো আমি কখনোই কোনো অবস্থাতে আমার পক্ষে এটাকে ইগনোর করাও সম্ভব না, এটাকে কোনোভাবে অসম্মান দেখানো সম্ভব না। এবং বাঙালি জাতি প্রথম প্রতিরোধ সংগ্রাম তুলে ধরেছিল আমরা যেমনটি জানি 25 মার্চ কাল রাতের সেই পৈশাচিকতায় যখন পাকিস্তানি হানাদার বাহিনী মেতে উঠেছিল গণহত্যার মধ্য দিয়ে। কিন্তু আমরা জানি যে এত বছর পরে এসেও কিন্তু এত বড় গণহত্যা ও গণহত্যার স্বীকৃতি পায়নি, সেটি কেন? দেখুন এইখানে যে জিনিসটা, এই পুরো জিনিসটা তো সবকিছু আমাদের উপর নির্ভর করে না, এটা তো ইন্টারন্যাশনালি এটাকে যেভাবে বার্গেন বা নেগোশিয়েট করা দরকার সেটা নিয়ে আমরা জানি যে একটা সময় পর্যন্ত সেরকম আগ্রহ হয়তো ছিল না। তারপরে যখন যেটাকে শুরু করা হয়েছে সেটাকে যথাযথভাবে প্রেস করার বা অ্যাডভোকেসি করার বা সেটা নিয়ে নেগোশিয়েট করার যে সেই চেষ্টা, সেটাও হয়তো যথাযথভাবে করা হয়নি। এখন প্রশ্নটা হচ্ছে এগেইন, আপনি এটা আমার কাছে যেটা মনে হয় আমার স্বীকৃতি আমার দরকার, সেটা ঠিক আছে, সেটাকে আমি অ্যাচিভ করতে পারলাম না, কিন্তু তার চেয়ে যেটা বড় কথা হচ্ছে অ্যাজ আ নেশন, এক জাতি হিসেবে, একটা জাতিসত্তা হিসেবে আমরা নিজেরা আসলে হচ্ছে কি এখান থেকে কি শিক্ষাটা নিচ্ছি। এই যে আপনি যেটা বললেন যে এই যে আত্মত্যাগ, এই যে হচ্ছে আপনার পাকিস্তানি বাহিনীর যে অত্যাচার, যে হত্যাযজ্ঞ তারা চালিয়েছেন, সেটা থেকে আমরা কি শিক্ষাটা নিয়েছি সেটা আমার কাছে মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গাটাতেই এসে অফকোর্স এটা একটা স্বীকৃতি আমরা এসে করতে পারি, কিন্তু ধরা যাক আমরা একটা স্বীকৃতি পেলাম, এইটা তো এন্ড অফ দ্য রোড না। আমি স্বীকৃতি পেলেই যে আমার সব কিছু অ্যাচিভ করা হয়ে গেল সেটা না, আমাকে তো হচ্ছে গিয়ে সেই শহীদদের কথা মাথায় রেখে, তাদের যে আশা আকাঙ্ক্ষা যেটা ছিল সেটাকে মাথায় রেখে আমাকে তো সেই অনুযায়ী রাষ্ট্রটা গঠন করবার জন্য আমাদের রাজনৈতিক দল বলি, আমাদের সুশীল সমাজের প্রতিনিধি বলি, যারাই বলি না কেন, সেই মুক্তিযুদ্ধে সেই অ্যাসপিরেশনটাকে মাথায় রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। বারবার বলছিলেন যে 71 থেকে আসলে আমরা কি শিক্ষা পেয়েছি সেটাই মুখ্য, কিন্তু 71-এর ইতিহাস থেকে আমরা কতটা শিক্ষা নিয়েছি সেটিও কিন্তু একটি বড় প্রশ্ন। দেখুন এক অর্থে যে এখানে আমি জানি না, এখানে একটা বিভাজনের একটা চেষ্টা আছে, আই অ্যাকনলেজ দ্যাট, কিন্তু এই বিভাজনটা অর্থহীন হচ্ছে গিয়ে এই কারণে যেটা বললাম যে আপনি আপনার রাষ্ট্রীয় পরিচয় যদি অস্বীকার করতে চান, সেটাকে যদি হচ্ছে গিয়ে আপনি বারবার সেটাকে কোনো ধরনের বিতর্কের মুখে ফেলতে চান, সেটা আসলে কোনো ধরনের সেটা আসলে কোনো অর্থ, সেটা একটা অর্থহীন অপচেষ্টা। এবং আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষজন কখনো সে 71-এর এটা থেকে দূর হয়ে আসবে। কিন্তু আপনি যেটা বললেন যে 71-এর এটা থেকে যে অফকোর্স আবারও যেটা বললাম যে আপনি যদি সে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার কথা বলেন, শোষণহীন সমাজের কথাই বলেন, সামাজিক মর্যাদার কথাই বলেন, আমরা 72 থেকে 75-এর যে ইনিশিয়াল যে সময়টা, সে সময় আমরা সেটার জন্য যথাযথ ব্যবস্থা নিতে পারি। আমরা এরপরে আমরা যে একটা আধিপত্যবাদী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে গিয়েছি, সেখানেও আমাদের যে গণতান্ত্রিক যে লক্ষ্য সেটা অর্জিত হয়নি। 91 সালে তারপরে যদি আমরা দেখি, আমরা যে সুযোগটা পেয়েছিলাম সেটাকে কাজে লাগিয়েও আমরা করতে পারিনি, এবং তারপরে আবারও আমরা সেই গণতান্ত্রিক যে মূল্যবোধটা সেটাকে হারিয়ে ফেলে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে হারিয়ে ফেলে একটা আধিপত্যবাদের মধ্যে দিয়ে চলে গেছে। সো 71-এ আমরা যেই জিনিসটা, যে দেশটা পেয়েছিলাম সেটাকে ঠিকঠাক মতো গড়বার যে চেষ্টাটা, সেখানে রাজনৈতিক দলগুলো সবসময়ই আমি বলবো যে তারা অধিকাংশ সময়ই সেটা যথাযোগ্য মর্যাদা দিতে পারেনি। কিন্তু যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, তারপরেও এই দেশের মানুষজন এই 71-এর যেই আমার ধারণা যে যে শিক্ষাটা, যে অ্যাসপিরেশন, সেটাকে ভুলে যায়নি। আপনি চিন্তা করে দেখুন যে যখন আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের সময় সেই 71টাই অনেকবার প্রেরণা হিসেবে এসেছে, সেটা অনেকবারই হচ্ছে গিয়ে আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি যে 71-ই কিন্তু অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। কিন্তু তারপরেও ডক্টর মোহাম্মদ শাহান, আমরা দেখেছি যে 24-এর গণ অভ্যুত্থানের পর 71 আর 24-কে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করা হয়েছে। কোন পক্ষ আসলে এটি করে একটা বিভাজন তৈরি করতে চাইছে? দেখুন শুরু থেকে যে জিনিসটা বলা হয়েছিল যে যেইটা এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যারা ছিলেন, যে ছাত্র জনতা, তারাও যেটা বেশ কয়েকবারই আমার ধারণা ক্ল্যারিফাই করার চেষ্টা করেছেন, তারা এটাকে যেভাবে দেখিয়েছেন যে 71-এ আমরা যেটা
অর্জন করবার চেষ্টা করেছিলাম সেটা আমরা অর্জন করতে অনেক ক্ষেত্রেই ব্যর্থতা হয়েছে। সেইটার ধারাবাহিকতায় 24 এসেছে। 24 আমাদের সামনে একটা নতুন অপরচুনিটি করে দিয়েছে। সো এই অর্থে 24কে আপনি 71-এর মুখোমুখি আনতে পারেন না, কারণ খুব সোজা কথা, 71 যদি না হয় তাহলে 24 হবার কোনো পসিবিলিটি নেই। তার মানে জন্মকে অস্বীকার করে কোনো অর্জন আসলে কোনো প্রাপ্তি তো আসলে সম্ভব না। আপনার তো কোনো রাষ্ট্রই নেই, আপনি তাহলে হচ্ছে গিয়ে কিভাবে করবেন? এখন যেটা হচ্ছে খুব স্পষ্টভাবে যে আমরা স্পষ্টভাবে যেটা দেখি যে বাংলাদেশে একটি রাজনৈতিক দল জামাত ইসলামী, তাদের 71-এর যে ভূমিকা সেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। তাদের ভূমিকা নিয়ে বিভিন্ন জায়গায় তাদের ভূমিকা নিয়ে হচ্ছে সুস্পষ্ট বিবরণীয় আছে। যেটা হয়েছে যে জামাত ইসলামের সামনে 24-এ পরবর্তী আগস্ট পরবর্তীর সাথে দুটো অপশন ছিল। একটা হচ্ছে যে তারা সামহাও 24টাকে ওভার গ্লোরিফাই করে 71কে আন্ডারমাইন করা, যাতে হচ্ছে তার যে অ্যাকশন যা তারা করেছে, হ্যাঁ, সেইটাকে হচ্ছে গিয়ে আপনার কাইন্ড অফ একটা ইগনোর করে নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করা। আরেকটা হচ্ছে সেই 71-এ সেটা যে করেছে সেটাকে অ্যাকনলেজ করে আপনি একটা পলিটিক্যাল অ্যাসিমিলেশনের মধ্য দিয়ে চলে আসা। যদি সেকেন্ড পাথটা তারা নিত তাহলে কিন্তু হচ্ছে গিয়ে কোনটার চেয়ে বড় এ ধরনের কোনো বক্তব্যের ইসে চলে আসে না। কোনটা প্রথম স্বাধীনতা, কোনটা দ্বিতীয় স্বাধীনতা, একটা রাষ্ট্রের এভাবে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। রাষ্ট্র তার ভূখণ্ড, তার ভূখণ্ডের উপর অধিকার, এই সব কিছু সেই একবারই এসেতে পায়। অ্যান্ড দেন তারপরে আপনি দেখবেন যে এরপরে আমরা আমাদের বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে আল বদর আল শামস যে বাহিনী যুক্তি ছিল, এখন হ্যাঁ সেইখানে হচ্ছে কি আমরা এখন এইটা ভারতীয়দের দ্বারা ইসে করা একটা ঘটনা এইরকম হচ্ছে কি বিবরণ পাচ্ছে। এই প্রত্যেকটা প্রশ্ন ডক্টর আসিফ মাহমুদ শাহান, আমরা দেখেছি যে যখন আমাদের ক্ষমতার পালাবদল ঘটে তার সাথে সাথে ইতিহাসও বদলে যায়। ক্ষমতায় আসলে ইতিহাসের প্রভাব কি? দেখুন এইখানে যেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট এই জিনিসটা যে বিজয়ীরা সবসময়ই হচ্ছে গিয়ে ইতিহাসটাকে তাদের মতো করে লিখবার চেষ্টা করেন। তারা তাদের যে ভূমিকাটাকে সেটাকে গ্লোরিফাই করার চেষ্টা করেন। যদি গ্লোরিফাইড কোনো ভূমিকা না থাকে তাহলে যেটা বললাম যে সেই ন্যারেটিভটাকে চেঞ্জ করে কিভাবে হচ্ছে গিয়ে আমরা একটা অন্যরকম ভূমিকা, অন্যরকম একটা গল্প, অন্যরকম একটা ন্যারেটিভ তৈরি করতে পারি, সেই চেষ্টাটা চলে। সো এইটা যে মানে এর একটা বড় কারণ হচ্ছে এটা তখনই খুব সিগনিফিকেন্টলি আপনি এটাকে দূর করতে পারবেন যদি ইতিহাসের এই জিনিসপত্রগুলোকে আমরা অবজেক্টিভলি অ্যানালাইজ করতে পারি। যেই ফ্যাক্ট যেগুলো আছে, ইতিহাস তো যে কোনো মুহূর্তে সত্য সাক্ষী। আমরা এখন আবার এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস যে অনেক কিছু আসলে কনস্ট্রাকশনের ব্যাপার, আপনি সেটাকে কিভাবে করছেন। কিন্তু আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে ধরেন ফ্যাকচুয়ালি কিছু জিনিস নিয়ে আপনার দ্বিমত থাকতে পারে। আপনার হচ্ছে গিয়ে আপনি যে ঘটনাগুলো বা যে তথ্য উপাত্ত বিচার বিবেচনা করছেন সেটার ইন্টারপ্রিটেশনে হচ্ছে গিয়ে আপনার পার্থক্য থাকতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধটা কি, এইটা কার বিরুদ্ধে কার লড়াই, এর মাধ্যমে মানুষ কি অর্জন করেছে, এর মাধ্যমে লাখো শহীদ রক্ত দিয়েছে, এর মাধ্যমে আমাদের বুদ্ধিজীবীদেরকে যে হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে, এই জিনিসপত্রগুলো হচ্ছে কি একটা কমন আন্ডারস্ট্যান্ডিং। সো এখন এগুলো নিয়ে যদি আপনার চ্যালেঞ্জ করার মতো কোনো নতুন তথ্য আপনি নিয়ে আসতে পারেন যেটা পুরো ইতিহাসটাকে চেঞ্জ করতে পারে, আই ওয়েলকাম দ্যাট। আপনি সেটা অবজেক্টিভলি ইস্যু করুন। কিন্তু আপনি যে শুধুমাত্র একটা বক্তব্য দিয়ে যাচ্ছেন তার মাধ্যমে এই পুরো জিনিসটাতে আপনি হচ্ছে কি একটা কনফিউশন ক্রিয়েট করছেন, এই এক্সপেকটেশনে যে মানুষ হয়তো সেই কনফিউজ ন্যারেটিভটাকেই বিশ্বাস করবে। যেটা আপনি যে কথাটা একটু আগে বললেন যে এই যে বিজয়ীরা যখন বারবার ইতিহাসটাকে কনস্ট্রাক্ট করার চেষ্টা করে, পরবর্তী যখন এটার ক্ষমতার পালাবদল ঘটে তারা বোধহয় এই আশাই করছেন যেহেতু আগের বার এটাকে একভাবে উপস্থাপন করা হয়েছে, আমরা যদি সম্পূর্ণ মিথ্যা একটা ভার্সন বা অসত্য একটা ভার্সন নিয়ে আসি তাহলে হয়তো মানুষজন মনে করবে আগেরটা যেহেতু এইভাবে করেছে তাহলে এটাও হচ্ছে গিয়ে এটাও সত্যি হতে পারে, এই মিথ্যা ভার্সনটাই ভুল ভার্সনটাও সত্যি হতে পারে, আপন গতিতে চলবে এবং এইখানে আমার ধারণা মিডিয়া বলুন, সিভিল সোসাইটি বলুন, যারা ইতিহাসবেত্তা ঐতিহাসিক, তাদের খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আছে যে এই ধরনের ভুল ইনফরমেশন যখন আসবে সেটাকে আইডেন্টিফাই করা, সেটাকে হচ্ছে গিয়ে ক্রিটিসাইজ করা এবং এই জিনিসপত্রগুলো কোন ক্ষতিকর জায়গাটা আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই জিনিসটা সুস্পষ্ট করা, এই ভূমিকাটা আমাদের রাখতে হবে। এইটা আপনি যত বেশি এই ভূমিকাটা রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দেবেন, রাজনৈতিক দলগুলো আবারও হচ্ছে গিয়ে তার মতো করে সেই ইতিহাসটাকে তৈরি করবার কাজ শুরু করবে। সো এই যে নাগরিক সমাজ আমরা যেটা বলছি, যার মধ্যে আমরা সবাই পড়ি, তাদের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে যে এই অবজেক্টিভলি
এই অ্যানালাইসটা, এবং গণমানুষের যে মুক্তিযুদ্ধ শুধুমাত্র রাজনৈতিক দলের না, মুক্তিযুদ্ধ নেতার না, এই মুক্তিযুদ্ধে আমাদের সাধারণ মানুষের যে অংশগ্রহণ, সাধারণ মানুষের যে ত্যাগ তিতিক্ষার যে জায়গাটা, দেখুন যে মানুষটা মুক্তিযুদ্ধে গেছে, আমি কিছুদিন আগে একটা ফিল্ড রিসার্চের কাজে আমি সাতক্ষীরায় গিয়েছিলাম, তো সেখানে একজন মুক্তিযুদ্ধের সাথে কথা হচ্ছিল, উনি বিভিন্ন কথা বলছে, একটা কথা বারবার বলছিলেন যে এই যে মুক্তিযুদ্ধে যে ভাতাটা সেটা যে তারা পাচ্ছেন সেটা একদম 71 সালের পর থেকেই না, তাই এটা অনেক পরে এসে তারা পেয়েছেন। তারা যখন মুক্তিযুদ্ধে গেছেন এই চিন্তা করে যাননি যে এর ফলে কি আমি পরবর্তীতে কোনো ভাতা পাবো কিনা, তার অর্থনৈতিক অবস্থার যে ভয়াবহ উন্নতি হয়ে যাবে এই আশা আকাঙ্ক্ষা থেকে হচ্ছে গিয়ে তিনি যাননি। বাংলার মানুষ, যে মানুষটা একজন মুক্তিযোদ্ধা যখন তার দ্বারে এসে দাঁড়িয়েছেন তাকে সাহায্য করেছে, তাকে সাহায্য করতে গিয়ে তারা হচ্ছে গিয়ে নিজের জীবনটাকে বিসর্জন করেছেন, এইটা আমি ভবিষ্যতে এই সুবিধাটা পাবো বা এইটার সাথে আমার এই আইডিয়াটা জড়িত, সেটা থেকে করেননি। সেটা একটা নতুন দেশ পাবার আশা, সেটা হচ্ছে যে অত্যাচার নিপীড়ন যে হত্যাযোগ্য তারা দেখছেন তার বিরুদ্ধে হচ্ছে গিয়ে তার প্রতিবাদ। আমাদের এই গল্পটা বলতে হবে। আমাদের জেলায় জেলায়, যেমন শেরপুরের একটা গ্রামই আছে যে গ্রামটা বিধবা গ্রাম নামে পরিচিত, আমাদের সেই গ্রামগুলোর গল্প বলতে হবে। আমাদের এই যে বললাম এই মানুষগুলোর গল্প বলতে হবে। বাংলাদেশের বিভিন্ন জায়গার নামগুলো যদি দেখেন, সাতক্ষীরার একটা জায়গার নাম হচ্ছে চোদ্দপোতা। কেন চোদ্দপোতা জানেন? কারণ হচ্ছে ওই জায়গায় 14 জন মানুষকে একসাথে রেখে ব্রাশফায়ার করে মারা হয়েছে। এই যে সাধারণ মানুষের যে মুক্তিযুদ্ধ, এইটাকে যদি আমরা তুলে আনতে পারি, আপনি যেটা বললেন যে বিজয়ী যে তার যে ন্যারেটিভ সেটার বাইরে থেকে, সেটাই হচ্ছে কি আমাদের প্রকৃত মুক্তিযুদ্ধ। সেই গল্পটাই, সেই ইতিহাসটাই আমাদের তুলে ধরতে হবে। এবং আমরা জানি যে 30 লক্ষ শহীদের আত্মদানের বিনিময়ে আমরা বিজয় পেয়েছি, 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা বিজয় পেয়েছি। কিন্তু আপনি নিশ্চয়ই অবগত আছেন 16 ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস দাবি করেছেন নরেন্দ্র মোদী। এই আলোচনায় ফিরব বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজ বিজয়ের দিন, এই শিরোনামে চলছে আজকের আলোচনা। ফিরছে অতিথির কাছে। ডক্টর আসিফ মাহমুদ শাহান, যে আলোচনায় আমরা ছিলাম, 16 ডিসেম্বর ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কৃতিত্বকে কেড়ে নেওয়ার অপচেষ্টা কি, কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, এটাকে খুব স্বাভাবিকভাবে দেখার তো কোনো উপায় নেই। এটার মানে প্রথম কথা, এটার তীব্র প্রতিবাদ জানানো উচিত। সে প্রতিবাদ আমি জানাচ্ছি। এখন ভারত যখন এই পুরো জিনিসটাকে নিজের ক্লেম হিসেবে দাবি করে, তখন কিন্তু একই সাথে এগেইন যে আমরা যে আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, যেইখানে এই জিনিসটা তো হচ্ছে কি আপনার ওই যে 3রা বা 4 ডিসেম্বর বা আমার ঠিক মনে পড়ছে না, ভারত যখন যুদ্ধ ঘোষণা করলো তখন থেকে তো মুক্তিযুদ্ধটা আমাদের জন্য হয়নি। আমাদের মুক্তিযুদ্ধের শুরু তো আরো আগে থেকে, যেটা বললাম। তাহলে এই যে মাঝখানের যে সময়টা, এই যে দীর্ঘ সময়টা, আমি যদি শুধু এই 9 মাসের কথাও ধরি, এই 9 মাসের শুরু থেকে যেইটা, এই জিনিসটাকে বা এই যে আত্মত্যাগটা, সেটাকে একটা অস্বীকার করবার একটা প্রবণতা। এবং যেটা আরো গুরুত্বপূর্ণ, ভারতের এই ধরনের একটা ন্যারেটিভ যে মানে ভারত তার দিক থেকে এটা চিন্তা করতেই পারে, আমি সেটা একটা জিনিস, কিন্তু একই সাথে এখানে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র জন্ম হবার যে ব্যাপারটা, এখানে মুক্তিযোদ্ধাদের যে ঘটনাটা, এবং আপনি 71 আজকের এই 16 ডিসেম্বর আপনি যে আত্মসমর্পণের যেটা, সেটা তো জয়েন্ট চিফ অফ ফোর্সের কাছে করা হয়েছে, জয়েন্ট ফোর্সের কাছে করেছে। সেই জয়েন্ট ফোর্সটাতে একদিকে যেমন ইন্ডিয়া আছে, সেই জয়েন্ট ফোর্সে কিন্তু বাংলাদেশও আছে। আত্মসমর্পণের দলিলটা যদি দেখেন, সেখানে ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশেরও উল্লেখ আছে। সো এই যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যে ভূমিকাটা, সেটাকে বেমালুম অস্বীকার করা, এইটা যেমন একদিকে একটা ব্যাপার। আরেকদিকে দেখেন, এই কাজটার মাধ্যমে নরেন্দ্র মোদীর এই বক্তব্যটা একই সাথে ওই রাজনৈতিক গোষ্ঠীর যে বক্তব্য যে এই মুক্তিযুদ্ধটা আসলে মুক্তিযুদ্ধ না, এটা আসলে ভারতের যুদ্ধ, আমরা হচ্ছে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই ন্যারেটিভটাকে আবার আরো শক্তিশালীভাবে তৈরি করবার একটা প্রচেষ্টা আমি দেখছি। যে কারণ ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা শুধুমাত্র তার যে পজিশন এবং যেটা বললাম যে সেটার অনৈতিকতা, আমাদের যে অর্জন, সেইটাকে ম্রিয়মাণ করার একটা প্রচেষ্টা, একই সাথে এইখানেও বিভাজন তৈরি করবার একটা চেষ্টা। কারণ এইটাকে ধরে আবারও
ওই রাজনৈতিক গোষ্ঠী আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে আবারও রিরাইট করার বা সেইটাকে হচ্ছে গিয়ে আবারও প্রশ্নের মুখে ফেলবার একটা চেষ্টা করবে, এবং আপনি দেখুন অলরেডি সেই চেষ্টা শুরু হয়ে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সো এটা একটা মানে দুই দিক থেকেই এটা একটা বড় ধরনের সমস্যাটা তৈরি করছে, এবং আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, আমাদের সবাইকে এটার ব্যাপারে প্রচণ্ড সজাগ থাকা দরকার। এইটা যে কাজটা ওনারা করতে চাচ্ছেন, ভারতের কাছ থেকে যে বিভাজনটা তৈরি করতে চাচ্ছেন, সেটার বিষয়ে যেমন সজাগ হওয়া দরকার, একই সাথে আমরা যেন আমাদের যে অর্জন, আমরা যে ত্যাগ স্বীকার করেছি, সেইটাকে যেন হচ্ছে এইটা দেখে কোনোভাবে ইগনোর না করি, বা এইটাতে যেন আমরা প্রভাবিত না হই। আমার মনে হয় সেই জায়গাটা আমাদের জোর দেওয়া খুব দরকার। আমরা 24 পূর্ববর্তী সময়ে দেখেছি কিভাবে ভারতের হেজিমনি এদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। 24-এর বদলে যাওয়া প্রেক্ষাপটের পরেই কি ভারত এখন বৈরী আচরণ শুরু করেছে? দেখুন, মানে যে ব্যাপারটা যে ভারত অফকোর্স যে তার যেই ইন্টারেস্ট ছিল, তার যে স্বার্থেরই সেটা ছিল, সেটা যদি দেখে যে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং একই সাথে আমরা যেটা দেখেছি যে গত সরকারের সময়ে যে অনেকগুলো জায়গাতেই যেখানে হচ্ছে গিয়ে ভারতের ইন্টারেস্ট এবং দলীয় ইন্টারেস্টের অ্যালাইনমেন্টে যে কাজগুলো হয়েছে, সেই জায়গাগুলো থেকে তো আমরা বেরিয়ে আসবার চেষ্টা করছি। ইভেন এখন বাংলাদেশে খুব স্পষ্টভাবে যারা জামাতে ইসলামের এই ধরনের স্বাধীনতা বিরোধী যে মনোভাবটা, সেটাকে যারা প্রতিবাদ করছেন, সেটার বিরুদ্ধে যারা সংগ্রাম করছেন, বা সেটার বিরুদ্ধে যারা ন্যারেটিভ তৈরি করবার কাজ করছেন, তারাও কিন্তু এই যে ভারতের যে বৈরী ভূমিকা, বা ভারতের আগে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাটাকে ক্ষতিগ্রস্ত করবার যে ভূমিকা, সেটাকে কিন্তু তারা অ্যাকনলেজ করে নেন। সো ওইটার সাথে কিন্তু কোনো ধরনের দ্বিমত আমি কোনো রাজনৈতিক দলগুলোর সেভাবে দেখি না। অফকোর্স সেই ইন্টারেস্টটাকে, ভারত অফকোর্স একটা বড় রাষ্ট্র, সে তো তার মতো করে তার ইন্টারন্যাশনাল গেমটা খেলবে, সে তো তার মতো করেই হচ্ছে কি ইন্টারন্যাশনাল রিলেশনসের দাবার ঘুঁটিগুলো সাজাবে। এই বৈরী এটাকে সে কীভাবে মোকাবেলা করতে পারে, সেই স্ট্র্যাটেজি তো সে ঠিক তার মতো করে ঠাকাবে। আমাদেরও আমাদের মতো করে প্রস্তুতিটা নেওয়া দরকার। 71 থেকে 90, 90 থেকে 24 বারবার আমরা আন্দোলন করি, আমরা সংগ্রাম করি, আমরা লড়াই করি, কিন্তু আমরা আমাদের অর্জনকে সমুন্নত রাখতে কেন পারি না? সেই আলোচনায় ফিরবো। আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসিফ মাহমুদ শাহান, যে আলোচনায় আমরা ছিলাম 71 থেকে 90, সবশেষ 24, বাঙালি বারবার আন্দোলন করে, সংগ্রাম করে, বিজয় অর্জন করে, কিন্তু আমরা সমুন্নত রাখতে পারি কি? না, আমরা অনেক ক্ষেত্রেই পারি না, আমরা বারবারই ব্যর্থতার পরিচয় দিই, এবং এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ভূমিকা, মানে ব্যর্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের রাজনৈতিক দলগুলোর। কারণ 71 পরবর্তী যেটা আমি বললাম, যে যেভাবে আমাদের একটা গণতন্ত্রের অভিমুখে যাত্রা শুরু করবার কথা ছিল, আমাদের রাজনৈতিক দলগুলোর বা রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে আমরা সেই জায়গায় যেতে পারিনি, বরং অতি দ্রুতই হচ্ছে আমরা একটা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে গিয়েছি। আপনি যে 90-এর কথা বললেন, 90-এর পরবর্তীতেও আমরা যেটা দেখেছি যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের অভিমুখে যাত্রা শুরু করবার পরে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করবার জন্য যে ধরনের পদক্ষেপ নেবার দরকার ছিল, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার দরকার ছিল, কনফ্রন্টেশনাল পলিটিক্স থেকে সরে এসে একটা কম্প্রোমাইজের পলিটিক্স তৈরি করবার, সংসদকে কার্যক্ষম করবার যে চেষ্টা ছিল, সেটা আমরা হচ্ছে গিয়ে দেখিনি, বরং সেটাই ধাপে ধাপে বেড়ে আমরা 1-11 দেখেছি। আমরা তারপরে হচ্ছে আবারও আধিপত্যবাদী সরকারের বিস্তার দেখেছি। এবং যেটা হয়, যে ধরনের রাজনৈতিক দলগুলো যখন ভুল করে, তখন একই সাথে অনেকগুলো গোষ্ঠীর জন্য অপরচুনিটি তৈরি হয়ে যায়। রাজনৈতিক দলগুলো যখন তাদের মতো করে দুর্নীতিতে লিপ্ত হয়, তাদের মতো করে হচ্ছে যখন ক্ষমতার কেন্দ্রীভূত করে, তখন একই সাথে আমলাতন্ত্র তার মতো করে কাজ করা শুরু করে, সামরিক বাহিনীও হচ্ছে কি তার মতো করে শক্তিশালী হয়। মানে কোনো প্রতিষ্ঠানগুলোর মধ্যেই আর একটা গণতান্ত্রিক চেহারা থাকে না। এবং এই সিচুয়েশনটাকে বারবার, যে এই দোষ আমি কখনোই বাংলাদেশের মানুষকে দিই না, কারণ বাংলাদেশের মানুষ, আমরা দেখেছি সাধারণ মানুষ সবসময়ই এটার প্রতিবাদ করে একটা গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছে। 24ও সে জায়গা থেকে এসেছে। এখন আমাদের রাজনৈতিক দলগুলো আবারও সেই একই ভুল করবেন কিনা, আবারও আমরা সেই দিকে যাব কিনা, সেটার উপর নির্ভর করবে আমরা আজকে থেকে 5, 10, 15 বছর পরে কি আমরা আরও একটা গণ অভ্যুত্থান দেখব, নাকি শেষ পর্যন্ত গণতন্ত্রের অভিমুখে আমাদের যে যাত্রাটা, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবার আমাদের যে আকাঙ্ক্ষাটা, সেটার দিকে আমরা যাব। সো রাজনৈতিক দলগুলোর উপরে অনেকখানি ডিপেন্ড করে। গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়েছে বাংলাদেশ। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্য দিয়ে গণতান্ত্রিক যাত্রা সুসংহত হবে কি? কতটা আশাবাদী আপনি? দেখুন, নির্বাচন হচ্ছে আপনার গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করবার
আপনি প্রথম পদক্ষেপটা নিলেন, কিন্তু আপনি সুষ্ঠু নির্বাচন করলেন তার মানেই যে আপনি গণতান্ত্রিক, আপনি একটা মিনিমাম গণতন্ত্র হলেন। কিন্তু তার মাধ্যমে আমি যেটা বললাম যে 91 সালেও আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখেছিলাম, তার ফলে যে আমরা একদম পুরোপুরি গণতন্ত্রের স্থায়ীকরণ বা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ আমরা করতে পেরেছি, সেই ঘটনাটা ঘটেনি। সো একই ব্যাপারটা এরকম যে এটা একটা স্টার্ট, এগেইন একটা সূচনা, কিন্তু তারপরে হচ্ছে গিয়ে আমরা এটাকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে পারবো কিনা সেটার উপর ডিপেন্ড করবে যে আমাদের ভবিষ্যৎটা কি, আমরা গণতন্ত্রের কোন রাস্তায় যাচ্ছে। সেই দায়বদ্ধতাটা আসলে কার? অফকোর্স রাজনৈতিক দলগুলোর প্রথমত, এবং রাজনৈতিক দলগুলোর তার নিজের ইন্টারেস্টে, আমি যেটা সবসময় বলি যে রাজনৈতিক দলগুলো তার নিজের ইন্টারেস্ট থেকে চিন্তা করুক। কারণ এই যে পথটা যে তারা ঠিকঠাক মতো তাদের দায়িত্ব পালন না করা এবং তারপরে গণ অভ্যুত্থান হওয়া, এটা কোনো রাজনৈতিক দলের জন্য খুব সুবিধাজনক কোনো সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি করে না। দায়ভার রাজনৈতিক দল। পরবর্তী যে সরকার আসবে সে বিরোধী দলের সাথে কিভাবে ডিল করে, বিরোধী দলগুলো সরকারের সাথে কি ধরনের নেগোসিয়েশন বা বার্গেনের জায়গায় বসে, যে পরিবর্তনগুলোর কথা জুলাই সনদেও আছে, সেগুলো যদি গণভোটে গৃহীত হয় তাহলে সেগুলো বাস্তবায়নে কি পদক্ষেপগুলো নেয়, এইটার উপর নির্ভর করবে এটা। এখন রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীলতার পরিচয় দেয় এগেইন তাদের নিজেদের স্বার্থেই, তাহলে আমি যেটা বললাম যে গণতন্ত্রের দিকে আমাদের যাত্রাটা আমরা একটা প্রাতিষ্ঠানিকীকরণের দিকে। তাহলে রাজনৈতিক দলগুলো সদিচ্ছার উপরে নির্ভর করছে গুণগত পরিবর্তনের ক্ষেত্রে? মনে করি না। আমি যেটা বললাম যে তাদেরকে এই ইচ্ছাতে খানিকটা বাধ্য করতে হবে, বাধ্যটা খানিকটা আসবে তার নিজের ইন্টারেস্টে, যে সে তার নিজের ইন্টারেস্টেই যদি বোঝে। আর দ্বিতীয়ত এই প্রেশারটা আসতে হবে সিভিল সোসাইটি অর্গানাইজেশন যারা আছে, যারা সংস্কার নিয়ে এতদিন ধরে কাজ করছেন, তাদের কাজ শেষ হয়ে যায়নি, এই সংস্কারটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, মিডিয়ার এতদিন যে সংস্কার নিয়ে আলোচনা, মিডিয়ার ভূমিকা শেষ হয়ে যায়নি। এরপরে নির্বাচিত সরকার হবার পরে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা যে আপনারা যে আলোচনাটা করলেন, যে জায়গাটা আপনারা পৌঁছালেন, গণভোটে মানুষ যে রায়টা দিল সেটা বাস্তবায়নের জন্য আপনি কি করেছেন। আমি রাজনৈতিক দলগুলো ওই সদিচ্ছা নাও দেখাতে পারে, কিন্তু তারা যাতে সেই অনুযায়ী অ্যাক্ট করতে বাধ্য হয় সেই প্রেশারটা ক্রিয়েট করাটা হচ্ছে সবচেয়ে। ডক্টর আসিফ মাহমুদ শাহান, সুশীল সমাজের যে ভূমিকার কথা আপনি বলছেন, একটা সময় আমরা রাজনৈতিক ইতিহাস দেখলে দেখি যে বুদ্ধিজীবীদের কিন্তু রাজনীতিতে বেশ কদর ছিল এবং তাদের প্রভাবও ছিল, রাজনীতিবিদরা তাদের সুচিন্তিত মতামতকে গুরুত্ব দিত, কিন্তু আমরা দেখেছি পরিস্থিতি পাল্টে গেছে। এখন কি বুদ্ধিজীবীদের প্রভাব রাজনীতিতে দেখেন? আমি যেটা বলবো যে আপনি যেটা বললেন যে বুদ্ধিজীবীরা একটা পর্যায়ে তো সম্পূর্ণ দলীয় বুদ্ধিজীবীর ভূমিকা নিয়েছেন। বুদ্ধিজীবীরা যতদিন পর্যন্ত স্বাধীনভাবে তাদের দায়িত্বটা পালন করেছেন, রাজনীতিবিদরা তাদের সম্মান করেছেন, তাদের সাথে একমত না হলেও তাদের কথাটা শুনেছেন, সেটা যে কোনো কারণে তারা ইগনোর করলেও সেই গুরুত্বটা তাদের ছিল। এখন এগেইন বুদ্ধিজীবীদের যারা আছেন বা সিভিল সোসাইটির আছেন, তাদেরকে এই গত 15 বছর যারা গুরুত্ব পেয়েছেন দলীয় ভূমিকা পালন করবার জন্য, তাদের বর্তমান অবস্থার দিকে তাকিয়ে তাদের নিজেদের চিন্তা করা উচিত যে আমি কি আখের গোছাবো, না আমি রিলেভেন্ট থাকতে চাবো, যাতে আমি রাজনৈতিক দলগুলোকে একটা প্রভাব বিস্তার করতে পারি, জনমানুষে আলোচনার খোরাক জাগাতে পারি। এই চয়েসটা সিভিল সোসাইটিকে নিতে হবে। সিভিল সোসাইটি যে কাজটা করেছে সেটা থেকে তারও একটা লার্নিং এর ব্যাপার আছে, নিজস্ব জায়গা থেকে নিশ্চয়ই আত্মউপলব্ধির জায়গা তৈরি করতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসিফ মাহমুদ শাহান। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে, দর্শক এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।